একটু কল্পনা করা যাক। এক সকালে ঘুম থেকে ওঠার পর হঠাৎ আবিষ্কার করা গেল যে চারপাশের চেনা জগৎটা আর আগের মতো নেই। মানে গতকাল পর্যন্ত যে ঘটনাগুলো একদম সত্যি বলে জানা ছিল, খবরের কাগজ, ইতিহাসের বই বা ইন্টারনেটের সব আর্কাইভ, সবকিছু রাতারাতি বদলে ফেলা হয়েছে। বাপরে, এটা তো রীতিমতো ভয়ঙ্কর একটা পরিস্থিতি। মানে এমনভাবে পাল্টে দেওয়া হলো যেন পুরনো ইতিহাসটা আসলে কখনো ঘটেইনি, তাই তো? একদম তাই। আর সবচেয়ে ভীতিকর ব্যাপারটা হলো, আগামীকাল হয়তো এই ইতিহাস আবার পরিবর্তন করা হবে। সাধারণ মানুষের হয়তো মনে হতে পারে যে কোথাও একটা বিশাল বড় মিথ্যে বলা হচ্ছে। কিন্তু কিন্তু সেটা প্রমাণ করার কোনো উপায় নেই, কারণ অতীতের তো কোনো অস্তিত্বই আর অবশিষ্ট রাখা হয়নি। রাইট, বাস্তবতা আর কল্পনার এই যে একটা ভয়ঙ্কর দোলাচল, এটা কিন্তু শুধু কোনো সায়েন্স ফিকশন বা থ্রিলার সিনেমার দৃশ্য নয়। না, মোটেও না। এটা এমন এক চরম ডিস্টোপিয়ান রিয়ালিটি যেখানে মানুষের নিজের স্মৃতির ওপর থেকেও আম, আস্থা পুরোপুরি মুছে যায়। ইতিহাস সেখানে কোনো সংরক্ষিত জাদুঘর নয়, বরং বলতে পারেন একটা বিশাল হোয়াইট বোর্ড। আর ক্ষমতার শীর্ষে থাকা কেউ একজন ক্রমাগত সেই হোয়াইট বোর্ড মুছে নিজের খেয়ালখুশি মতো নতুন করে সবকিছু লিখছে। ঠিক এই দম বন্ধ করা, হাড়হিম করার রিয়ালিটি নিয়েই আজকে আমরা কথা বলবো। তথ্য উপাত্তের এই গভীর বিশ্লেষণে আজকে আমাদের টেবিলে চমৎকার কিছু উৎস রয়েছে। হ্যাঁ, এবং আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে থাকছে জর্জ ওরওয়েলের সেই কালজয়ী ডিস্টোপিয়ান উপন্যাস 1984 বা 1984। রাইট, এই কাল্পনিক জগতের পুরো কাঠামোটা, মানে এর জিওপলিটিক্সটা বুঝতে আমরা সাহায্য নেব উইকিপিডিয়ার একটি অত্যন্ত বিস্তারিত আর্টিকেল থেকে। এছাড়া উপন্যাসের মূল চরিত্র উইনস্টন স্মিথের যে চরম মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, সেটা বিশ্লেষণ করার জন্য আমাদের হাতে রয়েছে লিয়ের জার্নাল বা লের জার্নালে প্রকাশিত একটি একাডেমিক গবেষণাপত্র। এর পাশাপাশি কিন্তু নজরদারি বা সার্ভেইল্যান্স নিয়ে IJARESM এ প্রকাশিত খুবই ইন্টারেস্টিং একটা প্রবন্ধ থাকছে, যেটা আজকের ডিজিটাল যুগের সাথে এই উপন্যাসের মিলগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। একদম। আর একদম শেষে এই বৈশ্বিক সাহিত্যকর্মটি যারা শুনছেন তাদের জন্য বাংলায় কতটা সহজলভ্য সেটা জানাতে বাংলাদেশের প্রকাশনা সংস্থা ঐতিহ্যের ওয়েবসাইটে থাকা বইটির একটি বুক লিস্টিং নিয়ে আমরা কথা বলবো। মানে আজকের এই আয়োজনের মূল লক্ষ্য কেবল একটা বিখ্যাত উপন্যাসের কাহিনী সংক্ষেপ তুলে ধরা নয়, বরং এই কাল্পনিক অথচ ভয়াবহ জগতের রাজনৈতিক মেকানিজমগুলো কিভাবে কাজ করে সেটা একেবারে শেকড় থেকে আনপ্যাক করা। রাইট, এবং এমন একটা সিস্টেমে একজন সাধারণ মানুষের মনস্তত্ত্ব কিভাবে ধাপে ধাপে ভেঙে পড়ে সেটা বোঝা। আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হল ১৯৪৯ সালে লেখা একটা বইয়ের নজরদারির ধারণার সাথে আজকের এই স্মার্টফোন আর ইন্টারনেটের যুগের কত বড় একটা সাদৃশ্য রয়েছে সেই ডটগুলো কানেক্ট করা। সেটাই। তাহলে আর দেরি না করে মূল আলোচনায় ঢোকা যাক। প্রথমেই এই পৃথিবীর ভূ-রাজনৈতিক রূপরেখা বা জিওপলিটিক্সটা একটু ক্লিয়ার করা দরকার। হ্যাঁ, উইকিপিডিয়া আর্টিকেলের তথ্য অনুযায়ী অরওয়েলের এই কল্পিত পৃথিবীতে ১৯৪৫ থেকে ৬৫ সালের মধ্যে ব্যাপক পারমাণবিক যুদ্ধ এবং গৃহযুদ্ধ হয়। আর সেই ধ্বংসস্তূপ থেকেই মূলত জন্ম নেয় তিনটি বিশাল সুপারস্টেট বা পরাশক্তি: ওশেনিয়া, ইউরেশিয়া এবং ইস্ট এশিয়া। হুম, এবং এই তিন পরাশক্তির আবার নিজস্ব চরমপন্থী আদর্শ বা আইডিওলজি রয়েছে। যেমন ধরুন, ওশেনিয়ার আইডিওলজি হল ইঙ্কসক বা ইংলিশ সোশ্যালিজম, ইউরেশিয়ার হল নিও বলশেভিজম, আর ইস্ট এশিয়ার আদর্শের নাম হচ্ছে ডেথ ওয়ারশিপ বা আত্মবিসর্জন। বাপরে, নামগুলো শুনলেই একটা গা ছমছমে ব্যাপার কাজ করে। তবে সবচেয়ে বিস্ময়কর তথ্য হল এই তিনটে রাষ্ট্র একে অপরের সাথে অনন্তকাল ধরে একটা যুদ্ধে লিপ্ত, মানে যুদ্ধটা কখনো থামেই না। হ্যাঁ, এই যুদ্ধটা মূলত বিষুবরেখা বা ইকুয়েটরের কাছাকাছি একটি নির্দিষ্ট বিরোধপূর্ণ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে চলে। সেখানে কোটি কোটি সাধারণ মানুষ এই ক্ষমতার রেষারেষির মাঝখানে পড়ে আক্ষরিক অর্থেই পিষ্ট হচ্ছে। এখানে আমার মাথায় একটা অ্যানালজি আসছিল। মানে এই যুদ্ধটা যেন এমন একটা সাজানো দাবার বোর্ডের মতো, যেখানে কোনো খেলোয়াড়েরই আসলে বিপক্ষকে কিস্তিমাত করে জেতার কোনো উদ্দেশ্য নেই। চমৎকার একটা পয়েন্ট, জেতার কোনো উদ্দেশ্য নেই তাদের। রাইট, বরং অনন্তকাল ধরে খেলাটা চালিয়ে যাওয়াই তাদের একমাত্র লক্ষ্য। মানে যুদ্ধটা শেষ হোক, এটা কোনো পক্ষই চায় না। কিন্তু একটু ভেবে দেখুন,
যে কোনো যুদ্ধেরই তো একটা উদ্দেশ্য থাকে, তাই না? হয় এলাকা দখল করা, নয়তো প্রতিপক্ষকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া। বছরের পর বছর শুধু লোকসান করে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার পেছনে আসল যুক্তিটা কি হতে পারে? এই কেনর উত্তরটা উইকিপিডিয়ার তথ্যের ভেতরে খুব পরিষ্কারভাবে দেওয়া আছে, আর সেটাই এই রাষ্ট্রগুলোর টিকে থাকার সবচেয়ে বড় কৌশল। আসলে রাষ্ট্রগুলোর উদ্দেশ্য অন্য রাষ্ট্রের সম্পদ দখল করা বা অন্যকে ধ্বংস করা নয়, কারণ প্রতিটা রাষ্ট্রই নিজ নিজ ভৌগোলিক জায়গায় স্বয়ংসম্পূর্ণ। আচ্ছা, তাহলে আসল খেলাটা কোথায়? আসল খেলাটা হলো অর্থনীতি এবং ক্ষমতা নিয়ন্ত্রণের। দেখুন, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির ফলে সমাজে প্রচুর উদ্বৃত্ত পণ্য উৎপাদিত হয়। এখন সাধারণ মানুষের হাতে যদি পর্যাপ্ত সম্পদ, খাবার এবং অবসর সময় চলে আসে, তাহলে কি হবে? তারা তো তাহলে নিজেদের জীবন নিয়ে চিন্তা করার সুযোগ পাবে। একদম ঠিক। তারা শিক্ষিত হবে এবং একটা পর্যায়ে তারা খুব সহজেই বুঝতে পারবে যে তাদের মাথার ওপর বসে থাকা এই শাসক গোষ্ঠীর আসলে কোনো দরকার নেই। ও, বুঝতে পেরেছি। মানে মানুষের পেট ভরা থাকলে তাদের মস্তিষ্ক কাজ করা শুরু করবে, আর সেটাই শাসকদের জন্য সবচেয়ে বড় ভয়ের কারণ। হ্যাঁ, বিষয়টা এর চেয়েও আরেকটু গভীর। যদি সম্পদের সুষম বণ্টন হয়, তবে সমাজে শ্রেণীর ব্যবধান বা ক্লাস ডিফারেন্স কমে যাবে। কিন্তু এই ডিস্টোপিয়ান জগতের ইনার পার্টির বা শাসক গোষ্ঠীর মূল লক্ষ্যই হল শ্রেণী বৈষম্য টিকিয়ে রেখে নিজেদের ক্ষমতা চিরস্থায়ী করা। তার মানে এই অনন্ত যুদ্ধটা আসলে একটা মেকানিজম। রাইট। তাদের মেকানিজমটা হল বিজ্ঞান ও প্রযুক্তির ফলে যে উদ্বৃত্ত উৎপাদন হচ্ছে সেটা সামরিক খাতে বা যুদ্ধের পেছনে আক্ষরিক অর্থেই পুড়িয়ে ফেলা। ধরা থাক একটা বিশালাকার মেগাসিটি বা হাসপাতাল তৈরি করা হলো, তাহলে তো মানুষের জীবনযাত্রার মান বাড়বে, তাই না? হ্যাঁ, স্বাভাবিকভাবেই। কিন্তু তার বদলে তারা যদি একটা বিশাল পারমাণবিক বোমা তৈরি করে সেটা সমুদ্রের বুকে ফাটিয়ে দেয়, তাহলে কি হলো? বিপুল পরিমাণ শ্রম আর সম্পদ ব্যয় হলো ঠিকই, কিন্তু সাধারণ মানুষের কোনো লাভ হলো না। অবিশ্বাস্য একটা লজিক। মানে সম্পদের ধ্বংস সাধন করেই সমাজে একটা কৃত্রিম অভাব তৈরি করে রাখা হচ্ছে, যাতে জনগণ সারা জীবন অভাবী, ক্ষুধার্ত এবং রাষ্ট্রের প্রতি অনুগত থাকে। ঠিক তাই। আর ক্ষমতার এই নিয়ন্ত্রণের আরেকটা বড় উদাহরণ হল ওশেনিয়ার অন্যতম প্রদেশ এয়ারস্ট্রিপ 1, যেটাকে আমরা একসময়কার ব্রিটেন হিসেবে জানতাম। এর শহর লন্ডনের যে বিবরণ উইকিপিডিয়াতে দেওয়া আছে, তার রীতিমতো গা শিউড়ে ওঠার মতো। হ্যাঁ, জরাজীর্ণ সব বিল্ডিং, ধ্বংসস্তূপ, আর চারদিকে একটা চরম হতাশা। কিন্তু এখানে আমার কাছে সবচেয়ে অদ্ভুত যে ব্যাপারটা লেগেছে, এই ওশেনিয়ার কোনো নির্দিষ্ট রাজধানী নেই। এত বড় একটা সুপারস্টেট, অথচ কোনো সেন্টার বা কেন্দ্র নেই। এটা কিভাবে সম্ভব? এটা আসলে শাসকদের ক্ষমতার বিকেন্দ্রীকরণের একটা অত্যন্ত নিখুঁত কৌশল। রাজধানী না থাকার কারণে কোনো নির্দিষ্ট প্রদেশের মানুষ নিজেদের উপনিবেশিত বা শোষিত বলে মনে করতে পারে না। আচ্ছা, মানে তারা বুঝতে পারে না যে কোথা থেকে তাদের নিয়ন্ত্রণ করা হচ্ছে। একদম। যদি একটা দূরবর্তী রাজধানী থাকত, ধরা যাক সেটা আমেরিকায় বা অন্য কোথাও, তাহলে লন্ডনের মানুষের সব ক্ষোভ আর অসন্তোষ সেই রাজধানীর দিকে ধাবিত হতো। তারা মনে করত যে বাইরের কেউ এসে তাদের শাসন করছে। ফলে একটা জাতীয়তাবাদী বিদ্রোহ করা খুব সহজ হতো। ও আইসি, মানে বিদ্রোহের কোনো সুনির্দিষ্ট টার্গেট বা লক্ষ্যবস্তুই রাখা হয়নি। রাইট। সমাজের 85% মানুষ, যাদের উপন্যাসে প্রোলস বা প্রোলেস বলা হচ্ছে, তারা চরম দারিদ্র্যের মধ্যে বাস করে। পার্টি মনে করে এই প্রোলসদের স্বাধীনভাবে চিন্তা করার কোনো ক্ষমতাই নেই। বাকি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আছে মাত্র 2% মানুষ, যারা ইনার পার্টি সদস্য, আর মাঝখানে আছে আউটার পার্টি সদস্যরা। আর এই নির্দিষ্ট রাজধানী না থাকার কারণেই এত বিশাল জনসংখ্যার মাঝে কোনো অসন্তোষ দানা বাঁধতে পারে না, কারণ তারা জানেই না কার বিরুদ্ধে আসলে বিদ্রোহ করতে হবে। একদম নিখুঁত বলেছেন। রাষ্ট্রযন্ত্র কিভাবে কাজ করে এবং মানুষকে অভাবী রেখে কিভাবে নিয়ন্ত্রণ করা হয়, সেই ম্যাক্রো লেভেলের কাঠামোটা তো বোঝা গেল। কিন্তু রাষ্ট্র যতই শক্তিশালী হোক না কেন, মানুষের তো একটা নিজস্ব মনস্তত্ত্ব আছে, তাই না? অবশ্যই। এমন একটা সমাজ যেখানে কোনো লিখিত আইন নেই, কিন্তু সবকিছুই অপরাধ, বিশেষ করে চিন্তা করাটাও যেখানে একটা ভয়ঙ্কর অপরাধ বা থট ক্রাইম, সেখানে একজন সাধারণ মানুষ আসলে বাঁচে কিভাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই সাভারের ধাবে চলে আসে উপন্যাসের মূল চরিত্র উইনস্টন স্মিথের কথা। রাইট। লিয়ার জার্নালের গবেষণাপত্রটি উইনস্টনের ব্যক্তিগত জীবন আর মানসিক দ্বন্দ্বের যে মেকানিজমটা তুলে ধরেছে, তা রীতিমতো চোখ খুলে দেওয়ার মতো।
হ্যাঁ, উইনস্টনের চরিত্রটা মানুষের বেঁচে থাকার অদ্ভুত এবং জটিল মনস্তত্ত্বকে ফুটিয়ে তোলে। জার্নালের ডাবল থিঙ্ক বা দ্বৈত চিন্তা নামের একটা কনসেপ্ট নিয়ে খুব বিস্তারিত আলোচনা করা হয়েছে। এটা শুধু কোনো সাধারণ মানসিক অবস্থা নয়, এটা হলো একই সাথে দুটো সম্পূর্ণ বিপরীত বা সাংঘর্ষিক বিষয়কে সত্য বলে বিশ্বাস করার ক্ষমতা। মানে একই সাথে সাদাকে সাদা বলা, আবার সাদাকে কালো বলেও বিশ্বাস করা। ঠিক তাই। উইনস্টন এই ডাবল থিঙ্কের চরম শিকার। সে মনে মনে পার্টিকে এবং সর্বোচ্চ নেতা বিগ ব্রাদারকে তীব্র ঘৃণা করে, কিন্তু আবার যখন প্রতিদিন 2 মিনিটস হেইট বা 2 মিনিটের ঘৃণার অনুষ্ঠান হয়, তখন সে স্ক্রিনের দিকে তাকিয়ে সেই একই বিগ ব্রাদারের প্রতি এক অন্ধ ভক্তি আর ভালোবাসা অনুভব করে। কিন্তু এখানেই তো সবচেয়ে বড় খটকাটা লাগে আমার। উইনস্টন তো মিনিস্ট্রি অফ ট্রুথে কাজ করে, মানে তার প্রাত্যহিক কাজটা একবার ভেবে দেখুন। তার ডেস্কে একটা নিউম্যাটিক টিউব দিয়ে হয়তো একটা চিঠি এসে পৌঁছায়। সেই চিঠিতে লেখা থাকে যে বিগ ব্রাদার গত মাসে যে ভবিষ্যদ্বাণী করেছিলেন তা ভুল প্রমাণিত হয়েছে। আর উইনস্টনের কাজ হলো পুরনো খবরের কাগজ আর ইতিহাসকে পার্টির সুবিধা মতো এডিট করে দেওয়া। সে নিজ হাতে বিগ ব্রাদারের সেই পুরনো বক্তব্যটা পাল্টে দেয়, যাতে বর্তমানের সাথে সেটা মিলে যায়। হ্যাঁ, সে ইতিহাস পুনর্লিখন করছে। তো সে তো খুব ভালো করেই জানে যে পার্টি দিনের পর দিন মানুষকে ডাহা মিথ্যা খাওয়াচ্ছে। সে যদি পার্টিকে এতই ঘৃণা করে এবং এই জালিয়াতিগুলোর মেকানিজম নিজ হাতে চালায়, তাহলে সে চাকরিটা ছেড়ে দেয় না কেন, বা সরাসরি বিদ্রোহ করে না কেন? এই প্রশ্নটাই উইনস্টনের চরিত্রের সবচেয়ে বড় প্যারাডক্স বা সবিরোধিতা। লিয়ার জার্নাল বলছে, এখানেই উইনস্টনের অ্যাকশনের প্যারাডক্স লুকিয়ে আছে। সে আসলে তার এই ইতিহাস বিকৃত করার কাজটিকে ভীষণ উপভোগ করে। উপভোগ করে? সিরিয়াসলি? হ্যাঁ, ব্যাপারটা একটু অস্বস্তিকর শোনালেও এইটাই মানব মনের এক অদ্ভুত বৈশিষ্ট্য। এই কাজটা তার কাছে একটা জটিল গাণিতিক সমস্যা বা পাজল মেলানোর মতো। সে যখন পুরনো তথ্য মুছে অত্যন্ত সুনিপুণভাবে নতুন মিথ্যা তৈরি করে, তখন সে এক ধরনের পেশাদারি আনন্দ বা ইন্টেলেকচুয়াল স্যাটিসফ্যাকশন পায়। বাপরে! এটা হলো এমন এক পরিস্থিতি যেখানে একজন মানুষ একটা সিস্টেমকে প্রবলভাবে ঘৃণা করেও সেই সিস্টেমের সবচেয়ে বিশ্বস্ত এবং দক্ষ কর্মীতে পরিণত হয়। এটা তো সাংঘাতিক একটা মনস্তাত্ত্বিক ফাঁদ। সে ভেতরে ভেতরে সত্যকে রক্ষা করতে চায়, অথচ নিজের হাতেই প্রতিদিন সত্যকে ধ্বংস করছে। হ্যাঁ, এবং জার্নালে এই প্রসঙ্গে একটা অত্যন্ত শক্তিশালী ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। উইনস্টন একবার অতীতের একটি আসল ছবি বা ফটোগ্রাফ খুঁজে পায়। এই ছবিতে এমন 3 জন মানুষের মুখ ছিল যাদেরকে পার্টি অস্তিত্বহীন বলে ঘোষণা করেছিল। ওহ, তার মানে ছবিটা একটা অকাট্য প্রমাণ ছিল। একদম। ছবিটা দিয়ে চাইলেই পার্টির সবচেয়ে বড় মিথ্যেটাকে জনসম্মুখে তুলে ধরা যেত। এটা ছিল সিস্টেমটাকে ধ্বংস করার একটা মোক্ষম হাতিয়ার। কিন্তু সে বাস্তবে কি করল? সে সেটা সংরক্ষণের বদলে স্রেফ ধলা পড়ে যাওয়ার আর চরম শাস্তির ভয়ে ছবিটাকে মেমোরি হই বা স্মৃতি গহ্বরে ফেলে পুড়িয়ে চিরতরে ধ্বংস করে দিল। মানে বেঁচে থাকার আদিম তাগিদ বা টিকে থাকার ভয় তার ভেতরে নৈতিকতা এবং সত্যের প্রতি দায়বদ্ধতাকে পুরোপুরি হারিয়ে দিল। কিন্তু তার ভেতরে তো বিদ্রোহের একটা স্ফুলিঙ্গ ছিল, তাই না? সে তো জুলিয়া নামের এক সহকর্মীর সাথে নিষিদ্ধ প্রেমের সম্পর্ক গড়ে তোলে। রাইট? ওই সমাজে প্রেম বা শারীরিক সম্পর্কও তো ঘোরতর অপরাধ, কারণ মানুষের সব আবেগ শুধুমাত্র বিগ ব্রাদারের জন্য সংরক্ষিত থাকার কথা। এমনকি তারা তো সরকার বিরোধী গুপ্ত সংগঠন ব্রাদারহুডে যোগ দেওয়ারও মরিয়া চেষ্টা করে। তার ভেতরে বিদ্রোহ আর আনুগত্যের এক তীব্র লড়াই সারাক্ষণ চলতেই থাকে। একদিকে সে জুলিয়ার সাথে সম্পর্ক করে পার্টির নিয়ন্ত্রণের বাইরে একটা নিজস্ব জগৎ তৈরি করতে চায়। এটা তার ব্যক্তিগত বিদ্রোহ। কিন্তু অন্যদিকে পার্টির চাপিয়ে দেওয়া স্লোগানগুলো তাকে মানসিকভাবে পঙ্গু করে দেয়। ওই যে স্লোগানগুলো, ফ্রিডম ইজ স্লেভারি বা স্বাধীনতায় দাসত্ব। হ্যাঁ, আর 2 and 2 make 5 বা 2 এ 2 এ 5 হয়, এই ধরনের অযৌক্তিক এবং অবাস্তব কথাগুলো যখন কাঠামোগতভাবে তাকে বিশ্বাস করতে বাধ্য করানো হয়, তখন সে এক চরম মানসিক যন্ত্রণার ভেতর দিয়ে যায়। ডাবল থিঙ্কের কারণে, তাই তো? ঠিক। সে জানে যে 2 এ 2 এ 4 হয়, কিন্তু টিকে থাকার স্বার্থে তাকে বিশ্বাস করতে হয় যে বিগ ব্রাদার চাইলে সেটা 5ও হতে পারে। শেষ পর্যন্ত তার এই স্বাধীন চিন্তা করার ক্ষমতাটাই বিশাল রাষ্ট্রযন্ত্রের কাছে পুরোপুরি পরাস্ত হয়। উইনস্টনের এই যে সারাক্ষণ ভয়ে ভয়ে থাকা, নিজের প্রতিটি অভিব্যক্তি মেপে মেপে প্রকাশ করা, মানে এমনকি ঘুমের ঘোরেও কিছু বলে ফেলার আতঙ্কে থাকা, এর মূল কারণটা তো হলো এই টেলিস্ক্রিন এবং থট পুলিশ। দেয়ালের ওই যন্ত্রটা সবসময় তাকে দেখছে এবং শুনছে। একদম তাই।
আমার মনে হয় এখান থেকেই আমাদের আলোচনাটি খুব স্বাভাবিকভাবেই একটা বড় বাঁক নেয় এবং আমাদের আজকের আধুনিক ডিজিটাল যুগের বাস্তবতার সাথে যুক্ত হয়ে যায়। IJARSM জার্নালের গবেষণাপত্রটি ঠিক এই তুলনামূলক বিশ্লেষণটাই খুব নিখুঁতভাবে করেছে। অরওয়েলের সেই কাল্পনিক নজরদারি বা সার্ভেলেন্স ব্যবস্থার সাথে বর্তমান সময়ের ডিজিটাল রিয়ালিটি বা ডেটা প্রাইভেসি ইস্যুর যে গভীর মিল তা রীতিমতো বিস্ময়কর। এই জায়গাটিতে আমি একটা দারুণ প্যারাডক্স বা বৈপরীত্য দেখতে পাচ্ছি। মানে অরওয়েলের যুগে সরকার জবরদস্তি করে প্রতিটি ঘরে প্রতিটি দেয়ালে টেলিস্ক্রিন লাগিয়ে রাখত নজরদারির জন্য। সেটা ছিল একমুখী জবরদস্তি, মানুষের সেটা এড়িয়ে যাওয়ার কোনো উপায় ছিল না। রাইট। কিন্তু আজ তো কাউকে জোর করতে হয় না। আমরা মানুষরা নিজের পকেটে করে টেলিস্ক্রিন মানে অত্যন্ত শক্তিশালী স্মার্টফোনগুলো নিয়ে ঘুরি। আর শুধু তাই নয়, স্বেচ্ছায় এবং সানন্দে জীবনের সমস্ত ব্যক্তিগত তথ্য, পছন্দ অপছন্দ, কোথায় যাচ্ছি কি খাচ্ছে সবকিছু এই ডিজিটাল ব্যবস্থার হাতে তুলে দিচ্ছি। গবেষণাপত্রটিতে ঠিক এই জায়গাটাতেই আলোকপাত করা হয়েছে। সেখানে দেখানো হয়েছে যে বর্তমান যুগের এই ডেটা কালেকশন, অ্যালগোরিদমিক প্রোফাইলিং এবং বিভিন্ন ধরনের স্টেট স্পন্সার্ড মনিটরিং ব্যবস্থা আজকের দিনে মূলত বিগ ব্রাদারেরই এক নতুন, উন্নত এবং আধুনিক রূপ। পার্থক্যটা শুধু কৌশলে, তাই তো? একদম। অরওয়েলের যুগে নজরদারিটা হতো দৃশ্যমান ভয়ের মাধ্যমে, আর এখন নজরদারিটা হয় অদৃশ্য সুবিধার মোড়কে। এই অদৃশ্য সুবিধার বিষয়টা যদি একটু ভেঙে বলা যায়, মানে সিস্টেমটা বাস্তবে কাজ করছে কিভাবে? আমরা কি বোকা বনে যাচ্ছি? যেমন ধরুন, আমি হয়তো একটা ফ্রি ম্যাপ অ্যাপ ব্যবহার করছি, ভাবছি এটা তো দারুণ সুবিধা, কিন্তু বিনিময়ে তারা তো আমার যাতায়াতের পুরো হিস্ট্রি রেকর্ড করে রাখছে। ঠিক এভাবেই অ্যালগোরিদম কাজ করে। এখানে প্যারাডক্স অফ সার্ভেলেন্স নামের একটা ধারণা তৈরি হয়েছে। আজকের দিনে এই ব্যাপক নজরদারিকে সবসময় সুরক্ষা বা ব্যক্তিগত সুবিধার নাম করে বৈধতা দেওয়া হয়। আচ্ছা, মানে আমাদের ভালোর জন্যে এটা করা হচ্ছে, এমন একটা ভাব। হ্যাঁ, বলা হয় সাধারণ মানুষের নিরাপত্তার জন্য রাস্তায় রাস্তায় ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা দরকার, কাস্টমাইজড বা সুবিধাজনক সার্ভিসের জন্যই সার্চ হিস্ট্রি ট্র্যাক করা দরকার। এখন সমস্যাটা হলো, অ্যালগোরিদম শুধু মানুষের তথ্যই সংগ্রহ করছে না, বরং সেই তথ্যের ওপর ভিত্তি করে মানুষের পরবর্তী আচরণ কি হবে সেটাও প্রেডিক্ট বা অনুমান করছে। বাপরে। এবং অনেক ক্ষেত্রে মানুষের অজান্তেই তার সিদ্ধান্তকে প্রভাবিত করছে। তার মানে থট পুলিশের কাজটা এখন আর কোনো পুলিশ করছে না, করছে অ্যালগোরিদম। সে আমাদের চিন্তাভাবনার প্যাটার্ন বুঝে ফেলছে। একদম। দিন শেষে এই তথাকথিত সুরক্ষার বিনিময়ে সিস্টেমটি নীরবে মানুষের ব্যক্তিগত গোপনীয়তা বা প্রাইভেসি হরণ করছে। মানুষের স্বকীয়তা এবং নিজের জীবন নিয়ে স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা, বা যাকে সমাজবিজ্ঞানের ভাষায় এজেন্সি বলা হয়, সেটা ধীরে ধীরে কেড়ে নিচ্ছে। মানুষ মনে করছে তারা স্বাধীনভাবে ইন্টারনেট ব্রাউজ করছে, কিন্তু বাস্তবে তাদের একটা অদৃশ্য বুদবুদ বা ইকো চেম্বারের ভেতরে আটকে ফেলা হচ্ছে। রাইট। অর্থাৎ একটা আপাত নিরাপদ পরিবেশে থেকেও মানুষ আসলে এক ধরনের বিস্তৃত ডিজিটাল নজরদারির জালের ভেতর আটকে পড়ছে। ১৯৪৮ সালে বসে একজন লেখক যে ভবিষ্যৎ কল্পনা করেছিলেন, আজকে প্রযুক্তিগত উৎকর্ষের চূড়ান্ত পর্যায়ে এসে যেন সেই কল্পনাই এক ভিন্ন রূপে বাস্তবায়িত হচ্ছে। সত্যিই অভাবনীয়। এখন এই যে বৈশ্বিক নজরদারি, ব্যক্তিসত্তার সংকট আর ডিস্টোপিয়ান রাজনীতির এত জটিল সব ধারণা, এগুলো যখন আমাদের নিজেদের ভাষায়, আমাদের নিজস্ব সাংস্কৃতিক প্রেক্ষাপটে অনুদিত হয়, তখন তার আবেদনটা কেমন হতে পারে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিক, কারণ ভাষা সবসময় চিন্তাকে ধারণ করে। ঐতিহ্য প্রকাশনীর ওয়েবসাইটে যে বুক লিস্টিংয়ের কথা শুরুতে বলা হয়েছিল, সেখানে দেখা যাচ্ছে যে এই কালজয়ী উপন্যাসের একটি চমৎকার বাংলা সংস্করণ তারা প্রকাশ করেছে। হ্যাঁ, আমি দেখছিলাম। মাহমুদ মেননের অনুবাদে ৩২০ পৃষ্ঠার এই হার্ড কভার বইটি বাংলা সাহিত্যের পাঠকদের জন্য একটি বড় সংযোজন। রাইট। বইটির মূল দাম ৬৮০ টাকা হলেও ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এটি ২৫% ছাড়ে ৫১০ টাকায় পাওয়া যাচ্ছে। আর যখন থট ক্রাইমের মতো শব্দ বাংলায় চিন্তাপরাধ হিসেবে পড়া হয় বা ডাবল থিংকে দ্বৈত চিন্তা হিসেবে দেখা হয়, তখন এই ভিনদেশী ডিস্টোপিয়ান জগতের আতঙ্কটা যেন আমাদের নিজেদের মনের আরও গভীরে গিয়ে আঘাত করে। একদম ঠিক বলেছেন। মাতৃভাষায় এমন একটি বই পড়ার সবচেয়ে বড় সুবিধা হল পাঠক খুব সহজেই সেই ভয়ঙ্কর জগতের সাথে একাত্ম হতে পারে।
ওয়েবসাইটটিতে বইটির বর্ণনায় খুব নিখুঁতভাবে বলা হয়েছে যে এতে ভয়ের রাজনীতি, সমাজে ব্যক্তিতন্ত্রের অভাব এবং স্বাধীন চিন্তাবোধকে কিভাবে রাষ্ট্রের শত্রুতে পরিণত করা হয় তা অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। অরওয়েলের রাজনৈতিক বিদ্রূপ বা স্যাটায়ার যখন অনুবাদ সাহিত্যের মাধ্যমে আমাদের লোকাল বা স্থানীয় পরিমণ্ডলে প্রবেশ করে, তখন তা যে কোনো সাধারণ পাঠককে সমাজ, রাষ্ট্র ও ক্ষমতার ডাইনামিক্স নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। সেটাই। এতক্ষণ ধরে তথ্য উপাত্তের এই বিস্তৃত বিশ্লেষণে বেশ কয়েকটি গভীর স্তরে আমরা বিচরণ করলাম। আমরা দেখলাম কিভাবে 3টি কাল্পনিক সুপারস্টেট নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সম্পদ ধ্বংসের মাধ্যমে অনন্তকাল ধরে যুদ্ধ চালিয়ে যায়। আমরা উইনস্টনের মতন সাধারণ মানুষের বেঁচে থাকার তাগিদে তৈরি হওয়া মনস্তাত্ত্বিক দ্বৈত অবস্থান বা ডাবল থিঙ্ক নিয়ে আলোচনা করলাম। দেখলাম কিভাবে সে সত্য জেনেও মিথ্যার কারিগর হয়ে ওঠে। এরপর আমরা আধুনিক ডিজিটাল যুগের নজরদারির ভয়াবহ রূপটিকে বিশ্লেষণ করলাম, যেখানে ভয় নয় বরং সুবিধার মোড়কে আমাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে। এবং সবশেষে মাতৃভাষায় এই ডিস্টোপিয়ান দুনিয়ার সাথে পরিচিত হওয়ার সুযোগ নিয়েও জানলাম। সবগুলো বিষয়ই একে অপরের সাথে এক অদৃশ্য সুতোয় গাঁথা। কিন্তু বিদায় নেওয়ার আগে নতুন এবং অত্যন্ত গভীর একটি ভাবনার বিষয়ে সামনে নিয়ে আসতে চাই। অবশ্যই, বলুন। এই উপন্যাসের একটি সবচেয়ে ভয়ঙ্কর উদ্ভাবন হল নিউজপিক বা নিউজপিক নামের একটি কাল্পনিক ভাষা। শাসক গোষ্ঠী এই ভাষাটি তৈরি করেছিল, যার মূল উদ্দেশ্য ছিল অভিধান থেকে শব্দের সংখ্যা ক্রমাগত কমিয়ে দেওয়া। শব্দের সংখ্যা কমিয়ে দেওয়া? কিন্তু কেন? এর পেছনের যুক্তিটা ছিল মারাত্মক। মানে শব্দ যদি কমে যায় তবে মানুষের চিন্তার পরিধিও সংকুচিত হয়ে যাবে, আর চিন্তার পরিধি কমে গেলে মানুষের স্বাধীন চিন্তা করার ক্ষমতা বা রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করার মানসিকতাও ধীরে ধীরে পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। শব্দ নেই তো চিন্তাও নেই। কি সাংঘাতিক একটা সাইকোলজিক্যাল অস্ত্র! ঠিক। এখন আজকের আধুনিক যুগের প্রেক্ষাপটে যারা শুনছেন তাদের একবার ভেবে দেখার মতো একটা বিষয় আছে। ডিজিটাল যুগে যোগাযোগের জন্য আমরা এখন প্রতিনিয়ত অতিরিক্ত ইমোজি ব্যবহার করছি, বড় বড় বাক্যের বদলে সংক্ষিপ্ত রূপ বা অ্যাব্রিভিয়েশনস ব্যবহার করছি। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে তো ক্যারেক্টার লিমিটও থাকে। নির্দিষ্ট সংখ্যক শব্দের মধ্যে নিজেদের জটিল অনুভূতিগুলো প্রকাশ করতে বাধ্য হচ্ছি আমরা। রাইট। এখন প্রশ্ন হলো, এই সবকিছু কি অজান্তেই আমাদের ভাষার গভীরতাকে সংকুচিত করে দিচ্ছে না? আর ভাষার গভীরতা কমে যাওয়া মানে কি আমাদের জটিল, সূক্ষ্ম বা বিপ্লবী চিন্তা করার ক্ষমতাও ধীরে ধীরে কমে যাওয়া নয়? আমরা কি সুবিধার খাতিরে নিজেদের অজান্তেই বর্তমান বাস্তবতায় একটা নতুন নিউজপিক তৈরি করছি না? বাপরে, এটা সত্যি রাতের ঘুম কেড়ে নেওয়ার মতো একটা পর্যবেক্ষণ। ভাষার সংকোচন মানেই যে চিন্তার সংকোচন, এই ধারণাটা রীতিমতো ভয়ঙ্কর। আলোচনার একেবারে শুরুতে সে যে পুরনো সাদাকালো ছবি বা ফটোগ্রাফের কথা বলেছিলাম, যা অকাট্য সত্যের প্রতীক, কিন্তু আজ এটা পরিষ্কার যে চিন্তার জগৎ আর ভাষার জগৎ যদি এভাবে সংকুচিত হয়ে যায়, তাহলে হয়তো একদিন নিজেদের দেখা সত্যগুলো ওই মেমোরি হলে হারিয়ে যাবে, আর বোঝাটাও কঠিন হয়ে পড়বে যে কখন ইতিহাস আর বাস্তবতা অন্যের হাতে নতুন করে লেখা হয়ে গেছে। ঠিক সেই কারণেই চারপাশের তথ্যগুলোকে প্রশ্ন করা এবং স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতা টিকিয়ে রাখাটা আজ যে কোনো সময়ের চেয়ে বেশি জরুরি হয়ে পড়েছে। অসাধারণ এবং চিন্তা জাগানিয়া একটি বিশ্লেষণ ছিল আজ। যারা এতক্ষণই তথ্য উপাত্তের গভীর বিশ্লেষণে যুক্ত ছিলেন, এই আলোচনাটি নিশ্চয়ই চারপাশের চেনা জগৎটাকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখতে সাহায্য করবে। চিন্তার স্বাধীনতা বজায় থাকুক। সবার জন্য শুভকামনা।